কোটা আন্দোলনে আহতদের সুচিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর। সহিংসতায় মৃত্যুর ঘটনায় হাইকোর্টের দুঃখ প্রকাশ। জামায়াত শিবিরে নিষেধের বিষয়টি প্রক্রিয়াধীন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আপাতত বহালি থাকছে কারফিউ, ধাপে ধাপে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। স্বাভাবিক সময়সূচিতে সরকারি বেসরকারি অফিস শুরু কাল। বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বের ট্রেন চলাচলের সিদ্ধান্ত। এবং একসঙ্গে না ফেরার দেশে শায়িত কণ্ঠশিল্পী শাফিন ও রেজা জুয়েল, শোকে ভাসছে সঙ্গীতাঙ্গন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আনিকা আঞ্জুম। এবার বিস্তারিত। সাম্প্রতিক সহিংসতায় আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে এমন নির্দেশনার পাশাপাশি আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। এর আগে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে শেখ হাসিনা বলেন, সাম্প্রতিক সহিংসতার সুষ্ঠু ও মানসম্মত তদন্ত নিশ্চিতে সরকার গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে। নাসির উদ্দিনের রিপোর্ট। কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে সাম্প্রতিক সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে আহত হয়েছেন অসংখ্য মানুষ। তাদের চিকিৎসা সহ শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে যান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। সহিংসতাকালীন বর্বরতার কথা শুনে আবেগাপ্লুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রোস্টার। এ সময় শেখ হাসিনা বলেন, কোটা সংস্কার আন্দোলনের সুষ্ঠু ও মানসম্মত তদন্ত নিশ্চিতে সরকার গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটিকে বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তদন্তে জাতিসংঘের সহায়তার আগ্রহকেও স্বাগত জানান সরকার প্রধান। জাতিসংঘের সাথে যোগাযোগ করে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কাজে সহায়তা করার জন্য জাতিসংঘ এমনকি অন্য কোনো দেশ থেকেও কারিগরি সহায়তা নেওয়ার ব্যাপারে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, ভিসার প্রক্রিয়ার ধীরগতির জন্য দুঃখ প্রকাশ করেছেন জার্মান রাষ্ট্রদূত। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ও মৃত্যুর ঘটনাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন উচ্চ আদালত। সংবিধান ও আইনে সব বিষয় লেখা থাকলেও তা কেউই মানছে না বলেও মন্তব্য করেন হাইকোর্ট। আন্দোলনে গুলি চালানো বন্ধ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কের মুক্তি চেয়ে করা রিটের শুনানিতে এসব কথা বলেন হাইকোর্ট বেঞ্চ। আগামীকালও রিট শুনানি চলবে। কাজী পাপ্পুর রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে চলতি মাসের শুরুর দিকে আন্দোলনের নামে শিক্ষার্থীরা তৃতীয় পক্ষ সুযোগ নেয়, পরবর্তীতে যা রূপ নেয় সহিংসতায়। সরকারি হিসেবে প্রাণ যায় ১৫০ জনের, গুলিবিদ্ধ হয় আরো অসংখ্য মানুষ। এর প্রেক্ষিতে আন্দোলনরতদের ওপর গুলি না চালাতে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশনা চেয়ে সোমবার রিট করেন সুপ্রিম কোর্টের ২ আইনজীবী। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো শুনানি করেন বিচারপতি মোস্তফা জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ। আদালত বলেন, সব মৃত্যুই দুঃখজনক। আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় কোর্ট লজ্জিত। কাউকে ইনজুর করার জন্য বা ভয় দেখানোর জন্য মারতে পারে, প্রাণ নেওয়ার জন্য প্রথমেই কেউ গুলি করতে পারবে না। আদালত আজকে তাদের আক্ষেপ এবং দুঃখ ক্ষোভ প্রকাশ করেছেন যে এত যে প্রাণ ঝরে গেছে সেটির ব্যাপারে। ৬ জনকে সেটি বেআইনি এবং তাদেরকে যে স্বেচ্ছায় তারা ওখানে যে আশ্রয় নিয়েছেন সেটা তাদের মুখ থেকে আমরা শুনতে চাই। এসে আদালতের সামনে তারা সে কথাটি বলুক। এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়, আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি। আন্দোলন ঘিরে গোলাগুলির ঘটনার ব্যাখ্যা দেন রাষ্ট্রপক্ষ। তারা তাদের সেফটির জন্য ডিবি অফিসে এসেছে, এটা কমিউনিকেট করেছে জাতীয়ভাবে এবং আপনারা শুনেছেন। কিন্তু এই দুজন অ্যাডভোকেট এই ঘটনা সাপ্রেস করে তাদের সাবমিশন রেখেছিল, যেটা গুরুতর অন্যায় এবং এই
রিট পিটিশন মেনটেনেবল না। এখন হাইকোর্ট থেকে একটা ওয়েগ আদেশ দেওয়া হয় যে পুলিশ গুলি করতে পারবে না, এটা কিসের ইঙ্গিত? তার মানে কি ভ্যান্ডালিজম? ছাত্রদের আন্দোলন, ছাত্ররা ওদের ন্যায্য দাবির প্রতি গভর্নমেন্টের সর্বপ্রথম ছাত্ররা রাস্তায় নামার আগেই সরকার অ্যাপিল ফাইল করেছে। রিটের পরবর্তী শুনানি হবে বুধবার। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। জামায়াত শিবির নিষিদ্ধের প্রক্রিয়া চলমান আছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে এক বৈঠক শেষে তিনি কথা জানান। সামগ্রিক প্রেক্ষাপটে আপাতত কারফিউ উঠছে জানিয়ে জেলা ভেদে শিথিলের মেয়াদ বাড়ছে বলেও জানান মন্ত্রী। জননিরাপত্তা বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান শিক্ষামন্ত্রী। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট জানাচ্ছেন। শিক্ষার্থী আন্দোলন, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জামাত শিবির নিষিদ্ধ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আলোচনায় বসেন সরকারের 7 মন্ত্রী, 4 সচিব এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধানরা। ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে বুধবার থেকে 13 ঘণ্টা কারফিউ শিথিল করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী বুধবার হতে শনিবার পর্যন্ত সকাল 7টা হতে রাত 8টা পর্যন্ত সন্ধ্যা আইন কিংবা কারফিউ শিথিল থাকবে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব, সবাই যেন এই সন্ধ্যা আইনটি মেনে চলেন। গণগ্রেপ্তার হচ্ছে না দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। অনেকেই বলছেন আমরা গণগ্রেপ্তার করছি, কোনো গণগ্রেপ্তার আমরা করছি না। এতে শিক্ষামন্ত্রী জানান, জননিরাপত্তা নিশ্চিত হওয়ার পর ধাপে ধাপে প্রাথমিক, মাধ্যমিক, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই এবং প্রাথমিক শিক্ষার জন্য যে আমাদের বিদ্যালয়গুলো আছে, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তার পরবর্তীতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেগুলো নিরাপত্তা ঝুঁকি নিরূপণের মাধ্যমে নির্ধারণ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার আপডেট বুধবার সকালে জানা যাবে, এমনটাই জানান তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকাল 11টার পরে জানাতে হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সন্ধ্যা 6টার পর রাজধানী ঢাকায় ফের বহাল রয়েছে কারফিউ। দর্শক, রাজধানীর সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী এমআর আসাদ। দর্শক, আমি এখন আছি রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় এবং আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার পর থেকে যখন কারফিউ আবার কড়াকড়ি হয়েছে এবং সেই সময় থেকে কিন্তু সড়কগুলোতে যানবাহনের যে চাপ আমরা সারাদিন দেখেছি সন্ধ্যা পর্যন্ত, সেটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং এখন খুব বেশি প্রয়োজন ছাড়া আসলে কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। এবং যারাও বের হচ্ছেন, আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি এবং তারা কিন্তু কারফিউ পাস বা তাদের যে প্রয়োজনীয় যে পরিচয়পত্র সেটি কিন্তু তারা তাদের সঙ্গে রেখেছেন। আর বিকেলের পর থেকে সন্ধ্যার যে পরিস্থিতি সেটা যদি কিছুটা আমি জানাই, সেখানে হচ্ছে গুলিস্তানের 0 পয়েন্টে প্রগতিশীল সাংস্কৃতিক জোটের ব্যানারে প্রতিবাদী গান এবং কবিতা আবৃত্তির করে একটি সমাবেশ করেছিলেন। শিক্ষার্থীরাও সেখানে ছিলেন এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা তাদেরকে আমরা সেখানে অংশ নিতে দেখেছি। সেই সমাবেশে তারা এই যে কোটা বিরোধী আন্দোলন নিয়ে যে সংঘর্ষের সূত্রপাত বাংলাদেশে হয়েছে এবং এখনও সেটা চলমান রয়েছে, এখনও দেশের যে রাজপথগুলো সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি থমথমে একটি অবস্থায় বিরাজ করছে। তারা সেই যে সংঘর্ষে নিহতদের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। তারা অবিলম্বে এই যে নিরপরাধ যারা আছেন, যাদেরকে হয়রানি করা হচ্ছে, সেটারও কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছেন। তো সুতরাং সব মিলিয়ে কোটা বিরোধী আন্দোলন, রাজপথে সেনাবাহিনীর টহল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান, সব মিলিয়ে রাজধানীর থমথমে যে পরিবেশ সেটা কিন্তু এখনও খুব একটা কাটেনি। রাজধানীর আগারগাঁ থেকে এমআর আসাদ। দেশের সার্বিক পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের জন্য স্বাভাবিক সময়সূচি নির্ধারণ করেছে সরকার। কাল থেকে সরকারি বেসরকারি অফিস চলবে 9টা 5টা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার জেরে 21 থেকে 23 জুলাই সাধারণ ছুটির পর 24 ও 25 জুলাই সরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়।
বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে ট্রেন চালু হচ্ছে বলে জানিয়েছেন রেলওয়ে মহাপরিচালক সর্দার শাহাদাত। কোটা সংস্কার আন্দোলনের কারণে গণপরিবহনের পাশাপাশি 18 জুলাই থেকে রেল চলাচল বন্ধ করা হয়। এদিকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসায় কদিন ধরেই চলছে দূরপাল্লার বাস, তবে যাত্রীর চাপ কম বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা, সহিংসতা ও হত্যার ঘটনায় আবারও প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। আন্দোলনকারীদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়ার দাবি করে সংস্থাটি বলেছে, বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গভীরভাবে উদ্বিগ্ন। স্থানীয় সময় সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে দেয়া বিবৃতি এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব কথা বলেন। ছাত্র আন্দোলনে জড়িত হাজারে তরুণ ও রাজনৈতিক বিরোধীদের গণগ্রেফতারের বিষয়েও অ্যান্তোনিও গুতেরেস উদ্বিগ্ন বলে জানান তিনি। আওয়ামী লীগ সরকার নয়, এক অদৃশ্য শক্তি দেশ পরিচালনা করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইন শৃঙ্খলা বাহিনীকে প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে রাজনৈতিক সংকট নিরসনে সরকারের পদত্যাগ দাবি করেন মির্জা ফখরুল। কোটা আন্দোলন ঘিরে শিক্ষার্থী হত্যাকাণ্ড জাতিসংঘের অধীনে তদন্ত করার দাবিও জানান তিনি। কোটা ইস্যুটাকে সরকার যদি তার সদিচ্ছা থাকতো, রাজনৈতিক উদ্দেশ্য থাকতো, তার প্রতি খুব অল্প সময় 2 দিনের মধ্যে তারা ইস্যুটাকে সমাধান করতে পারত। সবাই তো বলে যেটা আওয়ামী লীগের সরকার, আমি তো আওয়ামী লীগ খুঁজে পাই না এখানে। পুরোপুরিভাবে একটা অদৃশ্য একটা শক্তি, যে শক্তি এই দেশকে পরিচালনা করার চেষ্টা করছে। রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবেই শেষ করতে হবে, নতুন নির্বাচনের ব্যবস্থা করে নতুন জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয় তারকা শাফিন আহমেদ ও গায়ক হাসান আবিদুর রেজা জুয়েলের মৃত্যুতে শোকে ভাসছে সঙ্গীতাঙ্গন। একদিনে 2 শিল্পীকে বিদায় দিতে গিয়ে শুধু পরিবার নয়, শোকে কাতর বন্ধু, স্বজন ও অগণিত ভক্ত অনুরাগী। মঙ্গলবার দুপুরে গুলশানের আজাদ মসজিদে জানাজা হয় শাফিন আহমেদের। একই স্থানে বিকেল 5টায় জানাজা হয় শিল্পী আবিদুর রেজা জুয়েলের। দুজনেরই শেষ আশ্রয়স্থল হয় বনানী কবরস্থান। আরো জানাচ্ছেন মেজবা রহমান। আকাশ জুড়ে মেঘ, চারদিকে থমথমে ঝিরঝির বৃষ্টিতে ক্রন্দনরত ঢাকা। এর মধ্যেই যেন কালো মেঘের মতো বাঙালির হৃদয় একরাশ বেদনা। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয় তারকা শাফিন আহমেদকে শেষ বিদায় জানাতে যখন গুলশানের আজাদ মসজিদে জড়ো হচ্ছিলেন শিল্পী অনুরাগীরা, ঠিক সেই মুহূর্তে তারা পেলেন 90 দশকের আরেক শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েলের প্রস্থানের খবর। মাইলস ব্যান্ডের অন্যতম তারকা শাফিন আহমেদের বিদায়ের দিনে গায়ক হাসান আবিদুর রেজা জুয়েলের মৃত্যুর খবর যেন আরও বেদনা বাড়িয়ে দিয়েছে সঙ্গীতাঙ্গনে। কয়েক ঘন্টার ব্যবধানে 2 শিল্পীকে বিদায় জানাতে গিয়ে মর্মাহত সঙ্গীতজ্ঞরা। তাদের মুখে যেন আজ বিষাদের সুর। জুয়েল ভাইয়ের কারণে আমি গান গাওয়া শুরু করেছি। এইসব সিনিয়র মানুষগুলি আসলে চলে যাওয়া মানে হচ্ছে আমরা গার্জিয়ান শূন্য হয়ে যাওয়া। ঢাকার গুলশানের আজাদ মসজিদে মঙ্গলবার দুপুরে জানাজা হয় শাফিন আহমেদের। এদিন বেলা 11:53 রাজধানী ইউনাইটেড হাসপাতালে মারা যান সঙ্গীত শিল্পী হাসান জুয়েল। দুজনকেই বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে। এর আগে মাইলস ব্যান্ডের অন্যতম ভোকালিস্ট শাফিন আহমেদ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে গত 25 জুলাই মারা যান। অন্যদিকে 2011 সাল থেকে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন সঙ্গীত শিল্পী আবিদুর রেজা জুয়েল। দেশে ও দেশের বাইরে বিভিন্ন হাসপাতালে দীর্ঘদিন ধরে জুয়েলের চিকিৎসা চলছিল। এদিকে দেশের সঙ্গীতাঙ্গনে 2 মহাশিল্পীর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবার, বন্ধু, স্বজন ও অগণিত ভক্ত অনুরাগী। তবে শাফিন জুয়েলের মতো শিল্পীরা বেঁচে থাকবে কোটি বাঙালির হৃদয়ে, এমনটাই জানিয়েছেন গানপ্রেমী দর্শকেরা। মেজবা রহমান, মোহনা টেলিভিশন, ঢাকা। ব্যাংক, গার্মেন্টস, টেলিকম সহ জ্বালানি খাতে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা রয়েছে বলে জানালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ইতিমধ্যে 70 শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারের 8টি ওয়েবসাইটে 50,000-এরও বেশিবার হামলার চেষ্টা হয়েছে বলে আগারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে জানান তিনি। এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি বলেও দাবি করেন প্রতিমন্ত্রী। ব্যাংকিং সেক্টর, পোশাক শিল্প, টেলিকম সেক্টর এবং বিদ্যুৎ জ্বালানি
খাতগুলোতে আমাদের আশঙ্কা যে বড় ধরনের সাইবার হামলা হতে পারে। তার জন্য আমাদের প্রতিষ্ঠান পর্যায়ের কিছু সিকিউরিটি প্রোটোকল মেনে চলা দরকার এবং আমাদের সরকারি পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের সিকিউরিটি গাইডলাইনগুলো আমাদের কঠোরভাবে অনুসরণ করা দরকার। বিএনপি জামায়াতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার নির্দেশ দিয়েছেন ঢাকা ১৫ আসনের সংসদ সদস্য সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। নিজ সংসদীয় আসনের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সমস্ত বিভেদ ভুলে আমৃত্যু রাজপথে থাকার প্রত্যয় জানান এই বীর মুক্তিযোদ্ধা। রেজা খানের রিপোর্ট। কোটা আন্দোলনের নামে মিরপুর ১০ নম্বর, কাজীপাড়া ও শেওড়াপাড়ার মেট্রো রেলের বিভিন্ন স্থাপনায় ব্যাপক তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। এমন তিক্ত অভিজ্ঞতার আলোকে ঢাকা ১৫ আসনের সকল থানা, ওয়ার্ড, ইউনিট আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করতে আদর্শ উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সকল নেতৃবৃন্দ সেদিন আহত হয়েছে। এতে বিএনপি জামায়াতের নাশকতা রুখতে না পারার ব্যর্থতার কারণ তুলে ধরেন কর্মীরা। সকাল ৯টা থেকে আমরা ৫টা পর্যন্ত মাঠে ছিলাম, আমরা রাজপথে ছিলাম, আসি থাকবো। ভবিষ্যতে অরাজকতা প্রতিরোধ করতে সব ধরনের প্রস্তুতি রাখার পরামর্শ দেন স্থানীয় নেতারা। পিছনে যে ভুল হয়েছে সেই ভুল থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। জামাত দুষ্কৃতিকারীদের ভিতরে ঢুকে আমাদের উপরে অতর্কিত হামলা করে আমরা দাঁড়ানো থাকতাম, কখনই তারা আমাদের উপরে আক্রমণ করার সাহস পাইত না। সমন্বয় করে দেওয়ার জন্য আমাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগের পাশে আমরা মহিলা আওয়ামী লীগ থাকবো, আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, আমরা সকলেই ব্যর্থ। রাজপথে থেকে বিএনপি জামাতকে মোকাবেলা করবো। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা ১৫ আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার সবার আগে নিজেদের এলাকা সামলানোর তাগিদ দেন। আমি আমার এলাকা ছেড়ে ওই মতিঝিলে যাব, সাতপাতে চলে যাব, অমুক জায়গায় যাবো, এটা হয় না। আপনাদেরকে নিজের ঘর আগে রক্ষা করতে হবে। আওয়ামী লীগের সৈনিক হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয় জানান তিনি। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি আপনাদের সাথে রাজপথে আছি, রাজপথে ইনশাআল্লাহ থাকবো মৃত্যু রাত পর্যন্ত। আমরা মুক্তিযুদ্ধ করেছি, ইনশাআল্লাহ আবার সেই মুক্তিযুদ্ধের জায়গায় উঠবে, জননেত্রী শেখ হাসিনাকে রক্ষা করবে, বাংলাদেশকে রক্ষা করবে। নাশকতাকারীরা মরণ কামড় দিয়েছে উল্লেখ করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দেন এই বীর মুক্তিযোদ্ধা। জামাত বিএনপি তারা এখন মরণ কামড় দিয়েছে, এদের বীজ দাঁত ভেঙে দিতে হবে। আর জামাত শিবির বিএনপি যারা আছে, আপনারা যারা আছেন, আমরা আপনারা তাদেরকে প্রশ্রয় দিই, আশ্রয় দিই। দয়া করে কাজটি করবেন না। আইন নিজের হাতে তুলে না নিয়ে সন্ত্রাসীদের পুলিশের হাতে সোপর্দ করার তাগিদও দেন আলহাজ কামাল আহমেদ মজুমদার। যেখানে জামাত পাবেন ধরে সেখানে পুলিশে দেবেন, আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিবেন। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আটক নেতাদের মুক্তি ও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা। প্রতিনিধিদের তথ্যে আরো জানাচ্ছেন শারমিন স্বর্ণা। শিক্ষার্থীদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে জেলা কোটা আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি এতে নেতৃত্ব দেন। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে খুলনার শিববাড়ি মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সড়কে অবস্থান নিয়ে দাবির সপক্ষে বিভিন্ন স্লোগান দেয় তারা। আটক নেতাদের মুক্তি ও দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারা।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন প্রত্যাখ্যান করে হবিগঞ্জে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শহরের বসন্ত কুমারী গোপালচন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি হয়। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ভারতে কেরালায় আলাদা ভূমিধসে লাফিয়ে বাড়ছে প্রাণহানি। এখন পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে গাজায় ইসরায়েলি তাণ্ডবে ৩৯,৪০০ ছুঁয়েছে প্রাণহানি। ওদিকে ভেনেজুয়েলায় বিতর্কিত নির্বাচনের প্রতিবাদে আন্দোলনে নেমেছে জনগণ। ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। টানা 4 ঘন্টার মুষলধারে বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বিভিন্ন পাহাড়ি এলাকায় একাধিক ভূমিধসে কয়েকশো মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। কাদা পানি ও ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ক্ষতিপূরণ হিসেবে নিহতদের পরিবারকে 2 লাখ এবং আহতদের 50,000 রুপি অর্থ সহায়তা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় দীর্ঘ হচ্ছে লাশের সারি। নুসেইরাত জাবালিয়া সহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বিমান হামলা অব্যাহত রেখেছে তারা। 10 মাসের তাণ্ডবে 39,400 ছুঁয়েছে প্রাণহানি। এদিকে তুরস্ককে সামরিক জোট ন্যাটো থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছে ইসরায়েল। তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলি হামলা চালানোর হুমকি দেয় এ আহ্বান জানায় তেল আবিব। ভেনেজুয়েলায় বিতর্কিত নির্বাচনে নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করায় ফুঁসে উঠেছেন দেশটির জনগণ। সোমবার রাজধানী কারাকাসের রাস্তায় নামে কয়েক হাজার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানি গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। ইশতিয়াক হোসেন, ইন্টারন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। খেলার খবর। ক্রিকেট। আগস্টে পাকিস্তান সফর সামনে রেখে বাংলাদেশ এ দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সফরে 2টি 4 দিনের ম্যাচ এবং 3টি ওয়ানডে খেলবে বাংলাদেশ। 4 দিনের ম্যাচের প্রথম একাদশে আছেন মুশফিকুর রহিম, এনামুল হকের মতো সিনিয়র সদস্যরা। আর দ্বিতীয় 4 দিনের ম্যাচের পাশাপাশি ওয়ানডে দলে আছেন সৌম্য, হৃদয় ও তানজিন সাকিব। ওয়ানডেতে জায়গা পেয়েছেন সাইফুদ্দিন। আগামী 6 আগস্ট পাকিস্তান যাবে বাংলাদেশ এ দল। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরো একবার। কোটা আন্দোলনে আহতদের সুচিকিৎসায় নির্দেশ প্রধানমন্ত্রীর। সহিংসতায় মৃত্যুর ঘটনায় হাইকোর্টের দুঃখ প্রকাশ। জামায়াত শিবিরের নিষিদ্ধের বিষয়টি প্রক্রিয়াধীন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আপাতত বহালি থাকছে কারফিউ, ধাপে ধাপে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। স্বাভাবিক সময়সূচিতে সরকারি বেসরকারি অফিস শুরু কাল। বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচলের সিদ্ধান্ত। এবং একসঙ্গে না ফেরার দেশের সাহিত্য কণ্ঠশিল্পী শাফিন ও রেজা জুয়েল, শোকে ভাসছে সঙ্গীতাঙ্গন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।